আসসালামু আলাইকুম। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের প্রথম অধ্যায়ের এই প্রশ্নটি হচ্ছে ডিএলএমবার্টের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ প্রতিপাদন করো। তো এই প্রশ্নটি আসলে একটু বড় এবং মোটামুটি বলা চলে যে একটু জটিল টাইপেরই। তো এই প্রশ্নটি যেহেতু একটু বেশি রকম বড়, তাই এটা আসলে বোর্ডে করানোটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ কোথাও না কোথাও হয়তো কোনো একটা জিনিস মিসিং হয়ে গেলে সেটা আপনাদেরই ক্ষতি বেশি হবে। তাই আমি চিন্তা করেছি যে আমি যে এটা যদি নোটে দেখিয়ে দেই, অর্থাৎ কোন লাইনটা কিভাবে আসছে, তাহলেই আমার মনে হয় আপনাদের জন্য এই প্রশ্নটা বোঝাটা খুব সহজ হয়ে যাবে এবং আপনারা এটা নির্ভুলভাবে লিখতে পারবেন এবং এখান থেকে নোট করে নিতে পারবেন। ওকে, তো আমরা এই ডিএলএমবার্টের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন করার ক্ষেত্রে যেই কাজটি করব, আমরা কিন্তু ডিএলএমবার্টের নীতি কি সেটা দেখেছি এবং ল্যাগ্রাঞ্জের যেই সমীকরণ অর্থাৎ ল্যাগ্রাঞ্জ, এই ল্যাগ্রাঞ্জ জিনিসটা প্রথম অধ্যায়ে তেমন একটা ডিটেলসলি বলা নাই। যদিও এইটা মূলত সেকেন্ড চ্যাপ্টারে আমাদের ল্যাগ্রাঞ্জিয়ান বা ল্যাগ্রাঞ্জের সমীকরণ এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা শুরু হয়। যদিও ডিএলএমবার্টের নীতি প্রথম অধ্যায়ে, তাই এই প্রশ্নটা প্রথম অধ্যায়ে অ্যাড করা আছে। কিন্তু আমার এখানে একটা আপনাদের জন্য অ্যাডভাইস থাকবে, যারা নতুন আপনারা কোর্সে ভর্তি হন, তারা এই প্রথম অধ্যায়ের এই লেকচারটা যখন আসবেন, তখন আপনারা যদি এই লেকচারটা আমার এইবার মানে এই প্রথম এই ভিডিওতে যদি না বোঝেন, তাহলে আপনারা কি করবেন, এই ভিডিওটা যদি যেই জায়গায় না বুঝতেছেন বা এই জায়গাটা আপনার অন্তত ক্লিয়ার হইতেছে না মনে হচ্ছে, সেখান থেকে আপনি অফ করে সেকেন্ড চ্যাপ্টার চলে যাবেন। ওকে, সেকেন্ড চ্যাপ্টার আপনি পড়াশোনা শুরু করবেন। সেকেন্ড চ্যাপ্টারের আমার ক্লাসগুলো শেষ হলেই আপনি আবার এই লেকচারটা তখন দেখবেন। আমি বিশ্বাস করি সেকেন্ড চ্যাপ্টারটা দেখার পরে আপনার এই লেকচারটা দেখাটা ইজি হবে। ওকে, তো আপনারা তো আমরা এখন এটা শুরু করব। আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। তো এখন আমরা প্রথমে যেই জায়গা থেকে লেখা শেয়ার করব, সেটা হচ্ছে ডিএলএমবার্টের নীতি থেকে আমরা পাই। ডিএলএমবার্টের নীতি থেকে আমরা কি পাই? আমরা কিন্তু এই 1 নং যে সমীকরণটা দিছি এটা পাই। কিভাবে? আমরা ডিএলএমবার্টের নীতি এটা দেখে আসছি এবং এটা প্রমাণও করেছি। সামেশন আই ইন্টু এফ আই মাইনাস পি পি ডট আই, এর মানে ব্রাকার দিয়ে এই দুটো অংশকে ব্রাকার দিয়ে আটকানো, দেন ডট ডেল আর আই। দেখেন আমি কিন্তু প্রত্যেকটার ভেক্টর চিহ্ন আছে, কিন্তু আমি উচ্চারণ করি নাই। হ্যাঁ, তো অনেক সময় ভেক্টর চিহ্নটা উচ্চারণ করব না, কিন্তু সেখানে থাকবে অবশ্যই। অবশ্যই আমি এইখানে যেই যে জায়গায় ভেক্টর চিহ্ন দিছি আপনারা সেইখানে ভেক্টর চিহ্ন দিবেন। ওকে, তো এরপরে আমরা এই 1 নং সমীকরণটাকে লিখে আমরা একটু তার পরিচয়টা দিয়ে দেব, কোন জায়গায় কি কি আছে। ওকে, একটু পরিচয়টা দিই। যেখানে এফ ভেক্টর আই সমান সমান প্রযুক্ত বল, পি ভেক্টর আই ভরবেগ এবং ডেল আর আই অপ্রকৃত সরণ। দেখেন, অপ্রকৃত সরণ নিয়ে আমি প্রথম লেকচার, যেটা ক্লাসিক্যাল মেকানিক্সের একবার বেসিক, সেই ক্লাসে আমি অপ্রকৃত সরণ নিয়ে একবারে অনেকটা ডিটেলস আলোচনা করছি। কারণ এইটা আমরা জানি যে এটা আমাদের প্রায়ই লাগবে এই ক্লাসিক্যাল মেকানিক্সে, সেহেতু আমরা এটা খুব ডিটেলসে আলোচনা করে দিছি। এবং সেখানে আমি স্থানাঙ্ক নিয়েও কিছু একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে আমাদের সার্বজনীন স্থানাঙ্ক। সেই সার্বজনীন স্থানাঙ্ক এখন আমরা এখান থেকে একটা সার্বজনীন স্থানাঙ্ক নেব। ওকে, এখন এইখানে আমি আরেকটা কথা বলে রাখি, এই যে ডিএলএমবার্টের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের নীতি আমরা প্রতিপাদন করতেছি, সেখানে আমাদের এই যে ডিএলএমবার্টের যে সূত্রটা আছে মানে সমীকরণটা আছে, এই সমীকরণটা কিন্তু এখানে কয়টা পার্ট? 2টা পার্ট। দেখেন, ডেল আর আই যদি এফ এর সাথে গুণ হয় সামেশনের সাথে, একটা পার্ট হয়ে যাবে। ডেল আর আই পি ডটার আই এর সাথে যদি একটা গুণ হয়, সেখানে আরেকটা পার্ট হয়ে যাবে। 2টা পার্ট। তো এই 2টা পার্ট আমি একটু এগুলা একটু দেখাচ্ছি, ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি কি হয়। তো দেখেন এইখানে কি হবে, সামেশন আই এফ আই মাইনাস পি ডট আই। দেখেন, আপনারা এই যে ভেক্টরের উপরেও ডটটা দিতে পারেন অথবা ভেক্টরের নিচেও দিতে পারেন, এটা আসলে কোনো সমস্যা না। একটু জিরো না, আমাদের তো সমীকরণ 1 নং এইটাই তো আমাদের 1 নং না। কিন্তু আমরা একটু কাজ করবো, এইটাকে আমরা একটু দেখাই নিই। সামেশন আই, এই ডেলের সাথে এফ এ কে গুণ দিলে তাহলে এফ আই মাইনাস হবে না, ডেল আর ইন্টু
ডেল আর আই একটা কম্পোনেন্ট চলে গেল মাইনাস, আবার আমরা কি দিতে পারি, সামেশন আই পি আই ডট ডেল আর আই ইন্টু ইকুয়াল টু 0। তো এখন আমি এইটাই বলছিলাম যে এই 1 নং সমীকরণকে ভাঙলে অর্থাৎ দুইটা কম্পোনেন্ট পাওয়া যায়, একটা কম্পোনেন্ট দুইটা কম্পোনেন্ট। এই দুইটা কম্পোনেন্টের এই কম্পোনেন্টের মান, এই কম্পোনেন্টের মান, হ্যাঁ, এই দুইটার মান আলাদা আলাদা বের করে আমরা কি করব, এই 1 নং সমীকরণ যেটা আছে আমাদের এইখানে, এই 1 নং সমীকরণের ভিতরে আইনা বসায় দিতে পারলেই আমাদের আজকের অঙ্কের রেজাল্ট হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই কম্পোনেন্টের মান আর এই কম্পোনেন্টের মান বের করাটা কিন্তু সহজ না। আসলে মূলত এই প্রশ্নটা অনেক বড়, আমি এটা কিন্তু প্রথমেই আপনাদের বলে নিছি। ওকে, তো এখন আমরা তাহলে শুরু করি। তো আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থাটা নেব সেটা কিভাবে নেব একটু দেখি। আমরা n সার্বজনীন স্থানাঙ্ক নিব, মানে অর্থাৎ n সংখ্যক সার্বজনীন স্থানাঙ্ক। বিষয়টা এরকমই মনে করেন যে সার্বজনীন স্থানাঙ্ক আছে, সেটা n পর্যন্ত আমাদের যাবে। ওকে, তো সেইগুলো কি কি হতে পারে, Q1 Q2 Q3 ডট 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 Q1 সরি Qn, n পর্যন্ত এখানে না। তাহলে এই n পর্যন্ত আমরা কি করব, বিবেচনা করলাম। তাহলে চলক আর আই, এই যে এখানে যে একটা চলক আছে সেটা আর আই কে চলক কিউআই এর অপেক্ষক হিসেবে লেখা যায়, অর্থাৎ এই জিনিসটা লেখা যায়। হ্যাঁ, কিভাবে লেখা যায় দেখা যাক। আর আই, এই যে আর আই কে ফাংশন আকারে লিখলে আর আই এর এই যে ব্রাকার দিয়ে আমরা লিখলাম এটা ফাংশন বলতে Q1 Q2 Q3 ডট 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 Qn, এই যে এই প্রথম যে সার্বজনীন স্থানাঙ্কটা নিছি সেইটার উপরে এবং কার উপরে, টি এর উপর ডিপেন্ডেন্ট। বিষয়টা আমি এখানে একটু অন্যভাবে দেখানোর ট্রাই করি। মনে করেন আমাদের এইখানে একটা ফাংশন আমি ধরলাম যে ওয়াই একটা ফাংশন। এই ওয়াইটা আমরা বলতেছি যে ওয়াইটা এফ অফ এক্স এর একটা ফাংশন। তাহলে দেখেন ওয়াই এর মানটা কি করতেছে, একটা ফাংশন, এই ওয়াইকে এইভাবেও প্রকাশ করা যায়, ওয়াই সমান এটা লেখা যায়। এখন এই এফ অফ এক্স বলতে কি বুঝাচ্ছে, হয়তো আমাদের একটা সমীকরণ ছিল এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, এইরকম আমাদের একটা সমীকরণ ছিল। এখন সমীকরণের যদি আমরা এই অংশটা বাদ দিই তাহলে এই যে রাশিটা পেলাম, এই বীজগাণিতিক রাশিটাকে আমরা ফাংশনের রূপ হিসাবে লিখতে পারি। কিভাবে, আমরা যদি লিখি যে এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, তাহলে এইটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে এই যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে এই এক্স এর উপর নির্ভরশীল। কার উপর নির্ভরশীল, এক্স এর উপর নির্ভরশীল। অর্থাৎ এক্স এর মান চেঞ্জ হইলে এই ফাংশনের রেজাল্টটা আমাদের চেঞ্জ হইবে, এইটাই। এখন এইখানে যে আর আইকে যে আমরা ফাংশন হিসেবে নিতেছি, এই আর আইটা মূলত এই সার্বজনীন স্থানাঙ্কগুলোর উপর নির্ভরশীল। হ্যাঁ, কিন্তু আবার টাইমের উপরও নির্ভরশীল থাকতে পারে। এই জন্য আমরা কমা দিয়ে এখানে একটা ছোট্ট করে টি দিয়ে দিছি, দেখেন টি, টাইম। ওকে, তো এইটাকে 1 নং আমরা দিছি এবং এইটাকে আমরা 2 নং দিছি। এখন আমরা এই যে অপ্রকৃত সরণ, যেটা অপ্রকৃত সরণ হচ্ছে কোথায়, এই যে দেখেন ডেল আর আই, এই যে অপ্রকৃত সরণের টার্মটা, এই টার্মটাকে আমরা একটু এইখানে লিখতে চাই। দেখেন অপ্রকৃত সরণ ডেল আর আই, এই ডেল আর আইকে আমরা যদি বিস্তৃত হিসাবে লিখি, বিস্তৃত করি, তাহলে দেখেন বিষয়টা কি আছে। আমরা কিন্তু একটু আগে ডেল আর আইটাকে কার ফাংশন হিসাবে নিতে পারি, ডেল আর আইটা, এই যে ডেল আর আইটা কার ফাংশন, Q1 Q2 Q3 ডট 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 Qn ইন্টু টি এর সময়, মানে টাইমের রেসপেক্টের ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অপ্রকৃত সরণের ক্ষেত্রে এইখানে কি করতে পারি, এখানে আমরা চাইলে চেইন রুল ইউজ করতে পারি। কি রুল, চেইন রুল। চেইন রুলটা কিভাবে ইউজ করে দেখেন, এইখানে আমি জাস্ট বইলা দিই যে আপনি কিভাবে এই জিনিসটা ক্যালকুলেট করবেন। ঠিক আছে, আমি বইলা দিই, সিস্টেমটা এইভাবে নেবেন। ধরেন যে আমাদের এখানে এই যে ডেল আর আই, হ্যাঁ, তো ডেল আর আই, এই যে আরটা এখানে আছে না, এই আর এর এই জিনিসগুলোকে আমরা কি করছি, পার্শিয়াল ডেরিভেটিভ করছি। ওকে, তাহলে দেখেন কি করা যায়, ডেল আর আই সমান সমান লেখা যাবে, এই যে আর আইটা আছে না, এই আর আইটাকে
মানে ডেল বাই ডেল কিউ ওয়ান, প্রথমে ওয়ানের সাপেক্ষে আর আই কে করবেন, কাকে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, এই জন্য ডেল আসছে, তাহলে আর কে ডেল দিয়ে করবেন কারকে কিউ ওয়ানকে নিয়ে। এখন আপনি তো কিউ ওয়ান নিচে নিছেন, কিন্তু ওই যে কিউ ওয়ানটাকে নিছেন ওকে আবার আলাদাভাবে এই ডেলের সাপেক্ষে করতে হবে, তাহলে এই ডেলের সাপেক্ষে আবার কিউ ওয়ানকে করে দিলাম। এবার দ্বিতীয় রাশিটা দেখেন, তাহলে আবার আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তাহলে এইখানে যেহেতু এই রাশিটাকে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি, তাহলে আর আইটা নিব, কাকে নিব, ডেল বাই ডেল কিউ টু। এবার দ্বিতীয় পদটাকে নিতে হইব। এখন দ্বিতীয় পদটাকে তো নিচে নিছি, কিন্তু ওকে সাইডে আবার করতে হবে কার সাপেক্ষে, এই ডেলের সাপেক্ষে, এই জন্য ডেল কিউ টু দিছি। এবার এইরকম করে করে কিন্তু আমি কত লিখতে পারি দেখেন, এইটার চেহারা আর এইটার চেহারা কিন্তু সেম, শুধু এইখানে ওয়ান, এখানে ওয়ান, এখানে টু, এখানে টু, তাহলে নিশ্চয়ই পরের রাশিটা এইখানে নিচে থ্রি, ওইখানে থ্রি হইতো, এইভাবে করে যাইতে থাকবে। ঠিক আছে, এখন এইভাবে কতক্ষণ পর্যন্ত যাব, এই জন্য আমরা ডাইরেক্ট প্লাস ডট 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 প্লাস আবার এই কিউ এনটা নিয়ে নিছি, কারণ এটা লাস্ট পদ, আমাদের লাস্ট পদ যেহেতু এই জন্য নিয়ে নিছি। তাহলে লাস্ট পদের জন্য কি করব, এই যে মানে আর আইকে কি করব, ডেল বাই ডেল কিউ কি লিখবো, এখানে যেহেতু এন এর পদ নিছি আমি, এই জন্য নিচে এন, এবং যাকে নিছি তাকে আবার দিতে হবে না, ডেল দিয়ে, এই ডেল দিয়ে আবার ডেল কিউ এন দিছি। ওকে, এইটা মূলত চেইন রুলটা এইভাবে ইউজ করবেন আপনারা, যত যেরকম ফাংশন দেখবেন সেম এইভাবে চেইন রুলটা ইউজ করে দিবেন। ওকে, এখন এই চেইন রুল এরকম ভাবে ইউজ হয় কেন, সেটা ক্যালকুলাস 2 এ আপনাদের আছে, সেটা আপনারা ওইখান থেকে পড়ে নেবেন। ওকে, তো এইখানে আমি আসলে ম্যাথ তো পড়াইতেছি না, ফিজিক্স পড়াইছি, আপনারা ওইখান থেকে চাইলে আরো ডিটেলসলি চেইন রুল পড়ে নিতে পারেন। মানে অয়েলারের চেইন রুল আছে আপনার, এক চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট অয়েলারের চেইন রুল এরকম আছে, আপনি পড়ে নেবেন। তো এখন এই সমীকরণটা মূলত মনে করেন যে আপনার সব এরকম অনেকটা একটা বড় লাইন, আপনারা চাইলে এটাকে সামেশন আকারে প্রকাশ করে দিতে পারেন। এই জন্য সামেশন আকারে প্রকাশ করে দিতে পারলে আমরা এই লাইনটাকে ছোট করে লিখতে পারি। তাহলে এই যে সামেশনটা দিয়ে দিলাম, এখন সামেশনটা কোন পর্যন্ত গেছে দেখেন তো, এই যে দেখেন এই প্রথম পদটা হচ্ছে 1 আর শেষ পদটা হচ্ছে কত, n, তাহলে 1 থেকে n পর্যন্ত গেছে এই বিস্তৃতিটা। তাহলে সামেশনের নিচে হবে 1, এই যে 1 দিছি আর উপরে কি দিছি n। এখন এই 1 এর মানটাকে আমরা ধরে নিলাম k সমান সমান 1। ওকে, কারণ যেহেতু এখানে আমাদের অলরেডি i এর মান দেখেন, i অলরেডি আছে, তাই আমরা এখানে জেও নিতে পারতাম, k এর পরিবর্তে অনেক বইয়ে জে নেওয়া থাকে, তো সেটা k এবং জে যাই হোক, মূলত এটা একটু আমরা আলাদাই ধরে নিলাম k। তো k এর মান 1 থেকে কোন পর্যন্ত শুরু, n পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত লিখলাম। এবার আমাদের কম্পোনেন্ট কমন আছে কে কে দেখেন, কমন আছে ডেল ডেল কিউ, দেখেন ডেল ডেল কিউ কমন আছে, আর কমন আছে কি আর আই, সবগুলোর মাথায় আর আই, কমন যেগুলো আছে সব নিয়ে আসলাম। তারপরে আমাদের এই যে আরেকটা ডেল কমন আছে, তারপরে কিউ 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 সব কমন আছে, শুধু কমন নাই কে কে। দেখেন এইবার এই যে ওয়ান এর জন্য আমি কি নিছি, কে নিছি, তাহলে এই 2 এর জন্য কে এর মান 2 না, 3 এর জন্য কে এর মান 3 না, তাহলে আমাদের এইখানে কিউর মান, এই কে বলতে কি বোঝাচ্ছে, যদি আমি এইখানে 1 দেই তাহলে সে এইখানে 1 হবে, এইখানে 1 হবে, ফলে প্রথম পদটা বোঝাবে। এই কে এর মান যদি 2 নেই তাহলে দ্বিতীয় পদটা বোঝাবে, এই কে এর মান 3 নিলে মানে তৃতীয় পদ বোঝাবে, কে এর মান n নিলে এই লাস্টের পদটা বোঝাবে। এই জন্য আমরা ওকে একটা এমন জেনারেলাইজড ফর্মে নিয়ে আসছি, যার কারণে আমরা যত নাম্বার পদ চাই সেই নাম্বারটা জাস্ট কে এর পরিবর্তে বসাই দিলি যত সেই পদটাই চলে আসে আমাদের, এই জন্য আমরা সামেশন আকারে এটা লিখতে পারি। ওকে, তো সামেশনের ডিটেলসলি আপনারা আশা করি এগুলো পড়ে আসছেন, আপনার পরিসংখ্যানেও অনেকটা পড়ানো হয় সামেশন বিষয়টা নিয়ে, যেটা আমরা ইন্টারমিডিয়েটেও পড়ে আসছি। তো দেখেন এবার আমরা এতটুকু করার পর আমরা একটা 3 নং সমীকরণ দিলাম। ওকে, আমরা এখান থেকে একটা কি করলাম, 3 নং সমীকরণ দিলাম। এইবার আমরা এটুকু রাখলাম, রাখার পর দেখেন আমরা মাত্র কার কাজটা করছি, এই ডিএলএমবার্টের সূত্রের মাত্র ডেল আর আই এর কাজটা করছি না। তাহলে আমাদের এই ডেল আর আই এর মান যেটা বাড়ছে সেইটা দিয়ে এইটাকে গুণ, আবার সেটাতে এইটাকে গুণ, তাহলে দুইটা আসে রাশি, সেই দুইটাকে আবার আলাদাভাবে করতে হবে না। এই জন্য দেখেন আমরা লিখছি 1 নং সমীকরণের প্রথম পদ। তাহলে 1 নং সমীকরণের প্রথম পদকে, 1 নং সমীকরণের প্রথম পদ হচ্ছে এই যে এফ আই, এই যে যেটা এফ আই, এই যে দেখেন 1 নং সমীকরণের প্রথম পদ কোনটা, এই যে এইটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে দ্বিতীয় পদ।
ওকে, এখন এই প্রথম পদের ডেল আর আই এর মানটা মাত্র আমরা নিয়ে আসছি, এই যেটা ডেল আর আই এর মানটা মাত্র আমরা এইটা নিয়ে আসছি 3 নং। সেই 3 নং মানটা ডেল আর আই, কিন্তু এফ এর মানটা তো আমরা নিয়ে আসি নাই। তো এফ এর মানটা আমরা করব, দেখি এখানে কি করা যায় আমরা। তাহলে প্রথম পদটা থেকে আমরা কি করতে পারি, যে সামেশন আই এফ আই ডট ডেল আর আই, আমি কিন্তু এটা দেখাচ্ছি কিভাবে হয়েছে। হ্যাঁ, প্রথম মানে এখানে যে দুইটা পদ ভেঙে দেখাইছিলাম, সেখান থেকে আমরা সামেশন আই রেখে দেব, এফ আই রেখে দেব, এবং ডেল আর আই যেটা সেই মানটা কিন্তু আমি এখানে লিখে দিছি। দেখেন ডেল আর আই এর মানটা কিন্তু আমরা 3 নং সমীকরণে বের করে আনছিলাম। ডেল আর আই এর মানটা এই যে দেখেন 3 নং সমীকরণে বের করা আছে, এই যে ডেল আর আই। এখন যেহেতু ডেল আর আই এর মান আমাদের আছে অলরেডি, তাই আমরা এইটা বসায় দিছি। বসায় দেওয়ার পরে কি হয়েছে দেখেন, সামেশন আই সামেশন কে, এই সামেশন কেটাকে সামনে লিখলাম, সামেশন আইটাকে পিছনে লিখলাম, এই দুইটাকে অ্যাডজাস্ট একত্রে নিয়ে আসলাম। যেহেতু ওরা প্রত্যেকটা এইভাবে গুণাকারে আছে, তাই এটা নেওয়া যাবে। ওকে, এখন এই এফটা তাহলে ওর পাশাপাশি গুণা আকারে বসে যাবে। তাহলে দেখেন গুণাকারে বসে গেল, আর ওকে আমরা একটু ব্রাকেট দিয়ে সাইডে রাখলাম ডেল কিউ কে গে। হ্যাঁ, এটা জাস্ট একটা সাজাইলাম, ফরম্যাটে আনলাম, এখানে কোনো কাজ করা হয় নাই এক্সট্রা। এইবার দেখেন এই সামেশন আই এফ আই ডট ডেল আর আই ডেল কিউ কে ইন্টু, আচ্ছা এই যে মাঝখানে যে অংশটুকু, এই মাঝখানের অংশটুকুর জন্য লেখা যায় কিউ, এই কিউ লেখা যায় মাঝখানের অংশটুকুর জন্য, আর লাস্টের কিউ কে লেখা যায় ডেল কিউ কে আকারে। এটা বসে গেল, শুধু এই মাঝখানের অংশটুকু আই, সামেশন আই সহ এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুকে লেখা যায় কিউ কে। এই কিউ কে জিনিসটা কি, এটা হচ্ছে সার্বজনীন বল। সার্বজনীন বল এই যে নিচেই লিখে দিছি কি, দেখেন যেখানে কিউ কে এর মানটা হচ্ছে সামেশন আই এফ আই ডট ডেল আর আই ডেল কিউ কে হলো সার্বজনীন বলের উপাংশ। অর্থাৎ আমরা যে বল, সার্বজনীন আমরা সরণ, সার্বজনীন ত্বরণ যেগুলোই বলি না কেন, এইগুলোর একটা সার্বজনীন বলও আছে। ক্লাসিক্যাল মেকানিক্সে সার্বজনীন বলের ধারণাটা খুবই গুরুত্বপূর্ণ, এই যে এখানেই কাজে লাগতেছে। তো এখন এই জিনিসটাকে বলা হয় সার্বজনীন বল। যেহেতু দেখেন এখানে এফ এর রাশিটা অন্তত আছে, এটা দেখেও তো বলের রাশি চেনা যায় নাকি, এটা সার্বজনীন বলের উপাংশ। ওকে, যেমন আমরা বলি না, দেখাই আমি, আমরা কিন্তু যদি অনুভূমিক বরাবর কোনো বস্তুর ফোর্স কল্পনা করি, তাহলে আমরা লিখি এফ কস থিটা। তাহলে দেখেন বলের সাথে আবার এক্সট্রা একটা কিছু আমাদের আছে, এই জন্য বলের সাথে এক্সট্রা একটা উপাংশ আছে। ওকে, এই জন্য আমরা বলতে পারি যে এটা সার্বজনীন বলের উপাংশ। তাহলে আমরা এখন দেখলাম যে কিউ জিনিসটা কি। ওকে, যেহেতু এইখানে দেখেন এই ছোট হাতের কিউর নিচে কে আছে, এই জন্য কিউ কে। ওকে, বড় হাতের কিউ কে। এখন সংরক্ষণশীল ব্যবস্থার জন্য লেখা যায়, সংরক্ষণশীল ব্যবস্থার জন্য কি লেখা যাবে, দেখেন সংরক্ষণশীল ব্যবস্থার জন্য লেখা যাবে, আচ্ছা এখানে একটা ভেক্টর চিহ্ন হবে। আচ্ছা, সংরক্ষণশীল ব্যবস্থার জন্য লেখা যাবে এফ আই সমান সমান মাইনাস ডেল আই ভি। ভি বলতে এই ভিটা হচ্ছে কি ব্যবস্থার বিভব শক্তি। ওকে, আর এটা হচ্ছে আমাদের, এটা কি ডেল, ডেল জিনিসটা এটা আমরা জানি যে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা ইন্টারমিডিয়েটে আমরা পড়ে আসছি, তো আই থিঙ্ক এটা আপনাদের জানা আছে। এখন এটা তড়িৎ, ইলেকট্রিসিটিতে অনেক ব্যবহার হয় এই সূত্রটা। এখন মাইনাস এই ডেল আই, এটার পরিবর্তে কি লেখা যায়, এটার পরিবর্তে লেখা যায় ডেল আর আই। ওকে, ডেল আর আই কিভাবে লেখা যায় দেখাচ্ছি। দেখেন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আমি যে বললাম, এটা আসলে মূলত কি ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে নাকি। এখন এই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা যদি অবস্থান ভেক্টর হিসেবে যদি কল্পনা করি, তাহলে এই তিনটার পরিবর্তে আমরা কি করতে পারি, দেখেন আমরা এই তিনটার পরিবর্তে কি লিখতে পারি, ডেল আর। কেন, দেখেন আমরা ভেক্টরের ক্ষেত্রে আর সমান সমান কি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে এইভাবে নিতে পারি নাকি। অর্থাৎ একটা অবস্থান ভেক্টরকে এইভাবে প্রকাশ করা যায়। ফলে আমরা এই অবস্থান ভেক্টরকে যেহেতু এইভাবে প্রকাশ করা যায়, তাহলে দেখেন এই এক্স এর বিষয়, এইটা যদি আমরা এইটুক কল্পনা করি, এইটা যদি এইটুক কল্পনা করি, এইটা যদি এইটুক কল্পনা করি, দেখেন তাহলে আমরা লিখলাম ডেল আর আই
আর এই টোটালটা এই জন্যই আমরা দেখেন এইটা সেম, এখানে ত্রিমাত্রিক ব্যবস্থার জন্য আমরা এটা নিছি, হ্যাঁ। কিন্তু আমরা এখানে এই আর এ প্রকাশ করে দেব, কারণ আমরা জানি আর কে ভাঙলে আমরা 3 দিকের উপাংশ পাই, কারণ আর একটা অবস্থান ভেক্টর। সেই হিসাবে আর কি এটা একটা ছোট্ট তুলনা আর কি, এই জন্য আমরা এটা আর লিখে দিতে পারি, হ্যাঁ। আর যেহেতু আমাদের পাশে বিভব শক্তিটা লিখা ছিল, এটা দিয়ে দিলাম, বসায় গেল। এখন দেখেন আমরা যদি এই যে কিউ কে যে এই মানটা আছে আমাদের, এই কিউ কে এর মানের যে এইখানে যে মানগুলো আছে দেখেন, এই মানগুলোর ভিতরে এই যে এফ এর মানটা দেখেন, আমরা কিন্তু এফ এর মানটা মাত্র নিয়ে আসছি। এই এফ এর মানটা যদি এখানে ইনপুট করে দিই, এই এফ এর মানটা বলতে এই মানটা এফ এর জায়গায় বসাবো, তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং কিউ কে সমান সমান সামেশন আই, এই এফ এর মানটা এইটা বসাবো এখন, তাহলে মাইনাস ডেল ভি বাই ডেল আর আই, তাহলে মাইনাস ডেল ভি বাই ডেল আর আই ইন্টু পাশের রাশি যা আছে পাশের রাশি তা বসাই দিলাম, ওকে। এখন এইটা বসানোর পরে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ডেল মানে কিউ কে সমান সমান কি, দেখেন এই ডেল আর আই আর এই নিচের ডেল আর আই কাটা, এটা কাটা, তাহলে এইটার নিচে এইটা চলে আসে এখানে, তাহলে দেখেন সব চলে আসছে। আর সামেশন আই এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে এই জায়গায়, ওকে। সেম এই জিনিস বুঝাবে। এখন আমরা সমীকরণ 1-এর প্রথম পদের কাজটা আমরা শেষ করে নিছি, দেখেন। তাহলে আমাদের সমীকরণ 1-এর প্রথম পদের কাজ মূলত আমাদের টোটালভাবে শেষ বলা চলে, হ্যাঁ। এই মানটা আমাদের দরকার আছে, পরবর্তীতে দেখাবো। এখন সমীকরণের যে দ্বিতীয় পদ, সেই দ্বিতীয় পদের কাজটা একটু বড়, এইটা আমরা দেখব এখন। দেখেন সমীকরণ 1-এর দ্বিতীয় পদ, যেই দ্বিতীয় পদটা ছিল সেটা ছিল কি, সামেশন আই পি ডট আই ইন্টু ডেল আর আই, এটা আমাদের দ্বিতীয় পদ ছিল না, এই যে দেখেন দ্বিতীয় পদ, আমরা কিন্তু এটা দ্বিতীয় পদ আমরা ভাঙাইলে পাই, ওকে। তা আমরা এটা নিলাম। এখন এইটা এই পি হচ্ছে কি ভরবেগ, তাহলে ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগের গুণফল নাকি, তাহলে এটা হচ্ছে ভর ইন্টু, ও সরি, এখানে পি যেহেতু ডট, পি ডট মানে কি দেখেন, পি ডট মানে কি ভরবেগের হার, ভরবেগ পি মানে কি এমভি, আর পি ডট মানে কি, পি ডট মানে কি তাকে আবার টাইমের রেসপেক্টে ভাগ করা। তাহলে দেখেন, তাহলে এম তো ধ্রুবরাশি, এই জন্য এম কে আর টাইমের রেসপেক্টে কিছু করতে পারছি না, তাহলে বি বাই টি হয়ে যেত। তাহলে আমরা এম ইন্টু এটাকে কি লিখতে পারতাম, ত্বরণ নাকি। তাহলে পি ডট সমান সমান এম এ সমান সমান কি এফ, তাহলে এই তিনটা রাশি সেম জিনিস। আর ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা জানি এ কে কি করা হয়, এক্স এর ডাবল ডট হিসাবে লেখা হয়। এখন সেইটা যদি এক্স না হয় আরও লেখে আমরা, তাও হবে। এই জন্য দেখেন এম আই আর ডাবল ডট আই, ওকে। এইটা কিন্তু ভাঙাইলে পাওয়া যায় পি কে। এবং এই ডেল আর আই কে কি করছি আমরা, এটা কিন্তু প্রথমেই বের করে নিয়েছিলাম, মনে আছে? আমরা এইটা প্রথমেই বের করে নিয়েছিলাম 3 নং সমীকরণে। দেখেন এই যে 3 নং ডেল আর আই, সেই 3 নং সমীকরণের মানটা ওইখানে নিয়ে জাস্ট বসায় দিছি, এই যে বসায় দিলাম 3 নং সমীকরণের মানটা এখানে বসায় দিছি। বসায় দেওয়ার ফলে আমরা কি করছি, এই সামেশন কে আবারও প্রথম নিয়ে আসছি, ওকে পিছনে রাখছি একটু, আর ওকে অ্যাডজাস্ট করছি, আর ওই যে ডেল কিউ কে সাইডে রাখছি, সেম আগেরটার মতোই কাহিনী। এখন এইটুকু করার পর আমাদের একটা সম্পর্ক বিবেচনা করে আনতে হবে, হ্যাঁ। কারণ এই সম্পর্কটা এখানে আপনারা এখান থেকে স্কিপ করলেও পারতেন, কিন্তু আসলে আমি চিন্তা করলাম এই দুইটা লাইনের জন্য স্কিপ না করাই বেটার হবে, কারণ এই দুইটা আপনার বুঝতে অনেক সহায়তা করবে, ওকে। তো দেখেন এই যে আমি ডিডিটি অফ এম আই আর আই ডট ইন্টু ডেল আর আই বাই ডেল কিউ কে এইটা লিখছি, এই রাশিটা আমি আসলে কোত্থেকে পাইলাম, এইটা আসলে কোত্থেকে পাইলাম না, মানে বিষয়টা এরকম যে আমাদের এই রাশিটা এই যে দেখেন ভিতরে এম আই আর ডাবল ডট, এই যে ভিতরে ব্রাকেটের রাশিটা, এই রাশিটা বের করার জন্য আমাদের এই সম্পর্কটা নিতে হয়। অর্থাৎ ওকে ডেরিভেটিভ করলে এই রেজাল্ট দিব ওয়ে, সেইখান থেকে আমরা কি করব, এই মানটাকে ওর সাইডে আনলে ওর থেকে বিয়োগ করলেই আমাদের এই মানটা পাওয়া যায়। আর এইটা কার সমান, এইটার সমান। বিষয়টা এরকমই, হ্যাঁ। এটা এখন ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা তো এরকম কাজ করছি সেকেন্ড চ্যাপ্টারে, এই জন্যই আমি ভিডিওর প্রথমে বলে নিয়েছিলাম যে আপনারা সেকেন্ড চ্যাপ্টারটা একটু ভালো করে করলে এখান থেকে অনেক কিছু বেসিক জিনিস আপনারা তাড়াতাড়ি ধরে ফেলতে পারবেন। তো এখন এই রাশিটা যে হুট করে এখানে আসবে, তো আমরা কিভাবে বুঝবো ভাইয়া? ওকে,
কোনো টেনশন নাই। দেখেন এই মাঝখানে যে রাশিটা আছে না, সেই রাশিটাই লিখবেন, শুধু এইখানে দুইটা ডাবল ডট, একটা ডট দিবেন। এটা মনে রাখার টেকনিক আর কি, যে এই লাইনটা কিভাবে মনে রাখবেন। এখানে মনে রাখবেন যে এইটাই দেখে দেখে লিখবেন, শুধু একটা ডট দিয়া। এইবার ওকে জাস্ট ক্যালকুলাস করে দিবেন। দেখেন এটা হচ্ছে ডিডিটি অফ, এইটা হচ্ছে আর এর একটা ফাংশন, এটা হচ্ছে আরেকটা ফাংশন। এই জন্য আর এর ফাংশন দুইটা গুণাকার আছে, এই জন্য ইউভি মেথডে যাইবে এখানে। হ্যাঁ, তাহলে দেখেন ভি ডিফারেন্সিয়েট অফ ইউ, তাহলে দেখেন ভি কে যেভাবে আছে মানে ওইভাবেই রাখলাম, যেভাবে আছে ওইভাবে রাখলাম। তাই ইউ কে ডিফারেন্সিয়েট করলে এম এর ডিফারেন্সিয়েট তো কিছু নাই, আর আর এর উপরে যেহেতু একটা ডট, এই জন্য আমরা আর কে ডিফারেন্সিয়েট করলে দুইটা ডট চলে আসছে। আচ্ছা, প্লাস প্রথমে ইউ ডিফারেন্সিয়েট মানে বি ডিফারেন্সিয়েট ইউ, প্লাস এরপরে ইউ ডিফারেন্সিয়েট অফ বি, ইউর মান যা আছে তা রাখছি, এই বি কে ডিফারেন্সিয়েট করছি। বি কে ডিফারেন্সিয়েট করা মানে ডি বাই ডিটি করা। ওকে, এটা মানে এই মানে ডিফারেন্সিয়েট আকারই রাখছি, এই জন্য এরকম চেহারাটা। এইবার এই পিছনের মানটা যদি এই পাশে আনি তাহলে মাইনাস হয়ে যায় না? তাহলে এই যে দেখেন এই মানটাকে আমি এই পাশে লেখা ওকে জাস্ট ওই পাশে নিলে মাইনাস হয়ে যায়, মাইনাসটা এই পাশে রেখে দিচ্ছি। রাইখা সমীকরণের এই মানটাকে বাম পাশে নিয়ে আসছি আর ওদেরকে ডান পাশে নিচ্ছি, অর্থাৎ মাঝখানে একটা লাইন আবার স্কিপ করছি। এইগুলো বোঝা যায় আসলে, তেমন কিছু না। তো দেখেন এইবার আমরা একটু কাজ করতে চাই কি, এই সম্পর্কটা তো আমরা বের করলাম। হ্যাঁ, বের করার পর আমরা যে এই যে 6 নং এর যে সমীকরণটা আমাদের ছিল, আমাদের এই যে দেখেন 6 নং সমীকরণটা, এই যে 6 নং সমীকরণটা, এই 6 নং সমীকরণে এই যে ভিতরে যে মানটা, এই ওর মানটা কিন্তু এখন বের হয়ে আসছে। এই মানটা সমান এই টোটাল দুইটা মান, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এই দুটো অংশ এখানে আমরা ইনপুট করবো এখন। হ্যাঁ, তাহলে এখানে যদি আমরা ইনপুট করে দেই তাহলে কি হয় দেখেন, তাহলে 6 নং হতে পাই আমরা লিখবো, 6 নং হতে বাম পাশে যা আছে তা লিখলাম, এবং সামেশন কে আগে, সামেশন আইটা পরে। এরপরে এই যে আমাদের যেই ব্র্যাকেটের ভিতরে, ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এই মানটা আছে না, এই মানটা টোটালটা বসাইলাম। বসানোর পরে দেখেন পিছনে একটা ডেল কিউ কে ছিল, এই ডেল কিউ কেটাকে আমি ছোট করে এখানে লিখছি, হয়তো একটু দেখতে কষ্ট হয়, মানে ব্র্যাকেটের পরে গুণাকারে আছে আর কি। হ্যাঁ, আমার খাতায় জায়গা নেই এখানে, তো নিচে পরে এটাকে আমরা কি দিব, 7 নং সমীকরণ দিব। হ্যাঁ, তো সমীকরণ অনেকগুলোই হবে এখানে, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। বিষয়টা মনে রাখতে হবে, প্রথম ডিএলএমবার্টের প্রথম পদের কাজ করতে হবে আপনাকে, দ্বিতীয় পদের কাজ করতে হবে। এখন প্রথম পদের কাজে কি কি ছিল সেটা মনে রাখতে হবে, দ্বিতীয় পদের কাজে কি কি আছে সেটা মনে রাখতে হবে। এইভাবেই আপনাকে এগোতে হবে, নাহলে আপনি এটা পারবেন না। এই প্রশ্নটা মিনিমাম আপনাকে 5 থেকে 10 বার এটাকে আপনাকে প্র্যাকটিস করতেই হবে, নাহলে এটা পরীক্ষায় আপনি পারফেক্টভাবে লিখে আসতে পারবেন না। এটি হচ্ছে বাস্তবতা। এখন দেখেন নিচের একটা সম্পর্ক আবার বিবেচনা করব। এটার কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে দেখেন ভিতরে, এই যে ভিতরে দেখেন ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউ কে, এই যে আলাদা একটা রাশি তৈরি হয়েছে না, এই রাশিটাকে আবার একটু ভাঙাইতে হবে, কারণ এই রাশিটাকে কিন্তু আমরা এখনো ডেরিভেটিভ করিনি, তো ওর একটা মান আমরা নিয়ে নিব আর কি, ডেরিভেটিভ আকারে নিয়ে নিব। তাহলে দেখেন ওই মানটা কি আর কি দেখে দেখে এখানে লিখছি, ডিডিটি ওই মানটাকে লিখছি। লেখার পর ওকে যদি আমি ডেরিভেটিভ করি, কিভাবে করব দেখেন, এইখানে যেই রুলটা অ্যাপ্লাই হবে এটা করা যায়। জিনিসটা হচ্ছে ভিতরের যেই ডেল কিউকে ওদেরকে বাইরে নেওয়া যায়, আর ডিডিটিকে ভিতরে ঢুকানো যায়। এই দেখেন ডেল কিউকে বাইরে এসে পড়ছে, আসিল ভিতরে, এখন এসে পড়ছে বাইরে, আর ও আসিল বাইরে, ও কিন্তু ভিতরে ঢুকে গেছে, ডিডিটি অফ আর আই, আর আর আইটা সেম ভাবে রয়ে গেছে। এটা করা যায়। ওকে, এখন বাম পাশে যা আসে তা লিখলাম সমান সমান। তো দেখেন আর কে যদি টাইমের রেসপেক্টে একবার করি তাহলে সেটা কি হয়ে যায়, অর্থাৎ দূরত্বকে যদি আমি সময় দ্বারা ভাগ করতে পারি তাহলে সেটা ব্যাগে কি হয়, পরিণত হয়। এই জন্য আমরা বিআই লিখে দিলাম। তাহলে এখানে ডেল কিউকে নিচে যা আছে তার সিস্টেম বিআই। ওকে, এইটা লিখতে পারি, এবং এইটা লেখার পর দেখেন আমি এখানে আরেকটা কাজ করে দিতে পারি, সেটা হচ্ছে আমরা ডেল আর আই সমান সমান ডেল আর আই বাই ডেল কিউকে, এইটা সমান আবার কি লিখতে পারি, ডেল ভিআই, এই যে এখানে যে মানটা আছে সেটাই লিখতে পারি, কিন্তু তার মাথায় কিউ ডট বসবে। এখন এই জিনিসটা কিউ ডট কেন বসতেছে দেখেন, বিষয়টা হচ্ছে আপনি এইখান থেকে দেখেন আর এর মানটা আপনি কার সাথে তুলনা করতে চাইতেছেন, এখানে ভি এখানে আর, তাহলে ভি কে আর কে এখানে কি, আচ্ছা আমি এইভাবে দেখাই যে ভি জিনিসটা কি হচ্ছে, ভি ডিভাইডেড বাই বি কে
আচ্ছা আর কে, প্রথম আর কে নেই, আর কে যদি আমি একবার টি এর সাপেক্ষে করি তাহলে সেটা হয়ে যায় কি বি, নাকি সেটা হয়ে যায় বি। আবার বি কে যদি আমি টি এর সাপেক্ষে করি তাহলে সেটা হয়ে যাবে কি আমার ত্বরণ। এখন আমি আর কেই যদি ডাইরেক্ট টি ইন্টু টি লিখি তাহলে তো আমার কি বোঝাচ্ছে এখানে, সেখানে আমাকে বোঝাচ্ছে যে এইটা আমার ত্বরণই আছে নাকি। আমি অর্থাৎ আর কে টি ইন্টু টি দ্বারা করছি, মানে কি দেখেন আর কে একবার টি দ্বারা করলে হয় কি, আচ্ছা সরি এখানে আবার দেখাচ্ছি জিনিসটা, বি আর কে টি এর সাপেক্ষে করলে পাওয়া যায় বি, নাকি ব্যাক পাওয়া যায়। এখন ব্যাককে যদি আমি আরেকবার টি দিয়ে করি তাহলে আমাদের ত্বরণ চলে আসে। এখন আমরা এইটাকে বি না রেখে আরই দেখতে চাই, অর্থাৎ ধরেন বিষয়টা এরকম যে বি বাই টি ইন্টু এ, তাহলে 1/t ইন্টু বি ইন্টু এ, অর্থাৎ 1/t ইন্টু বি এর পরিবর্তে কি লেখা যায় r/t ইন্টু এ। তাহলে এখানে দেখেন দুইটা টি আসছে, তাহলে দুইটা টি মানে কি ডাবল ডেরিভেটিভ, কি ডাবল ডেরিভেটিভ, দুইটা টি মানে কি দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই জন্য দেখেন আমরা মূলত এখানে r/q ডট লিখে দিতে পারছি। ওকে, এখন এইটা আর এর এইটার সমান। দেখেন তো এখন যাই হোক আমার কথা হচ্ছে এই লাইনটা আপনাকে মনে রাখতে হবে, এই কারণ এইটার মান এই যে দেখেন এইখানে একটা মান আছে, সরি এই যে এখানে এই মানটার ভিতরে আমরা এইটার সমান লিখে দেব, এই জন্য আমাদের এইটা দরকার হয়। এখন আমরা কি করব, আমরা 7 নং সমীকরণ হতে পাই। 7 নং সমীকরণ আমাদের কি ছিল, 7 নং সমীকরণ ছিল আমাদের এইটা ছিল আমাদের 7 নং সমীকরণ। আপনারা সাথে সাথে খাতায় নোট করে নেবেন আমার ক্লাসের সাথে সাথে, না হলে কিন্তু এই যে আমি 7 নং বলতেছি এগুলো আপনাদের খাতায় থাকলে ইজিলি আপনারা মিলাই নিতে পারতেন। আমার যেহেতু নোট একটাই আমি এই জন্য পেজ উল্টে উল্টে দেখানোর ট্রাই করতেছি। এখন 7 নং হতে পাই, 7 নং এর বাম পাশে যা আছে তা লিখছি, এখন ডান পাশে যা আছে তা লিখি নাই। এর কারণ হচ্ছে দেখেন 7 নং এর এই যে 7 নং এর এই পাশের যে মানটা এবং এই লাস্টের যেই মানটা, এই পাশের মানটাকে আমি কি করছি, এই যে দেখেন এই আর এর মানটাকে আমি এইটা দ্বারা রিপ্লেস করছি, আর এই পিছনের মানটাকে আমি এই যে দেখেন এইটা দ্বারা রিপ্লেস করছি। আচ্ছা আমি আবার একটু দেখাচ্ছি, দেখেন আমরা 7 নং এ হতে পাই লিখছিলাম না, এই লাইনটা সব লিখছি, লিখার পরে এই যে মানটা, এই মানটাকে আমি কি করেছি, এই যে নিচের যে এই যে মানটা, এই মানটার সমান যেহেতু এইটা, তাই এইটা দ্বারা এই জায়গায় বসায় দিছি, এই মানটা এই জায়গায় বসায় দিছি। আবার এই যে দেখেন এই মানটা আর এই মানটা কিন্তু সমান পিছনের, তাহলে এই মানটার মান আমরা কিন্তু বের করে আনছি এইটুকু, তাহলে এইটুকু মান আমি যদি এই পাশে বসায় দিই তাহলে আমাদের ওই যে 7 নং সমীকরণ হতে পাই লাইনটা চলে আসে। তাহলে আমরা এই জন্য এখন 7 নং সমীকরণ হতে পাই এই লাইনটা আমরা লিখলাম, ঠিক আছে। তো লিখার পর আমরা কি করলাম দেখেন, এই সামেশন আই কে ভিতরে আমি ঢুকাবো, দেখেন ডিডিটি কে আমি সাইডে রাখলাম। এইবার এই যে এই যে ডেল কিউ ডট কে ডেল কিউ ডট কে এইটাকে আমি বাইরে আনলাম, বাইরে আইন না সামেশন আই কে কি করলাম ভিতরে ঢুকাইলাম, ভিতরে ঢুকিয়ে আমি কি করলাম হাফ এম আই বিআই ইন্টু ভিআই, এখানে কিন্তু ভিআই হবে এটা, হ্যাঁ এটাও ভিআই, মানে ব্র্যাকার সেকেন্ড ব্র্যাকার দিয়ে আটকেলাম। অর্থাৎ আমি এই লাইন থেকে আমি এই লাইনটা লিখে দিলাম, অর্থাৎ মনে করেন যে এই লাইন থেকে আমি এইটা লিখছি, এই লাইন থেকে এটা লিখছি, এই লাইন থেকে এইটা লিখছি। এইটা কিভাবে লিখছি দেখেন, এইটা কিন্তু আমরা সেকেন্ড অধ্যায়ে আমরা সুন্দর মতো আলোচনা করছি, হ্যাঁ সেকেন্ড অধ্যায়ে আমরা আলোচনা করছি। তারপর আমি এখানে একটু ছোট্ট করে দেখাই দিই, দেখেন ডি ডিটি এম আই ভিআই ডেল ভিআই বাই ডেল কিউ কে, এই তো এইটুক ছিল না আমাদের মানটা, আচ্ছা এইটুক না। এখন এই মানটাকে অর্থাৎ এইখান থেকে এটা এই মানটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে দেখেন, সরি আমাদের উপরে আছে এই মানটা, তা আমাদের আছে নিচে কোনটা, নিচে আছে হাফ এম আই বিআই ইন্টু ভিআই, এই মানটা নাকি, এই মানটা আমাদের নিচে আছে। তা আমরা দেখব যে এইখানে এই হাফটাকে এইভাবে লেখা যায়, হাফ এম আই, এখানে বি যেহেতু দুইটা তাই বিআই স্কোয়ারে লেখা যায় নাকি, অর্থাৎ এই লাইন আর এই লাইন সেম বিষয়, এই লাইন আর এই লাইনটা সেম বিষয়। এখন আমরা দেখব যে এই লাইন করলে আমাদের উপরে লাইন চলে আসে কি না,
তাহলে যদি উপরের লাইন চলে আসে তাহলে আমরা এটা সত্য লিখতে পারবো। তাহলে এখন এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করতাম, ডিডিটি করতাম, হ্যাঁ, তাহলে কি হইতো দেখেন, হাফ যেভাবে আছে থাকতো, এমআই যেভাবে আছে থাকতো, যেহেতু ধ্রুবরাশি, এই পাওয়ারটা নিচে চলে আসতো, বি এর দিকে 1 গেলে বি থাকতো, এবং যেহেতু পাওয়ারের কাজ হয়েছে, বি এর কাজ এখনও নেই, এই জন্য ডেল টি ভি লিখে দিতে পারতাম। ঠিক আছে, এটুকু আমরা করতে পারতাম। এখন দেখেন ওকে ওকে যদি কাটাকাটি করি তাহলে কি পাওয়া যায়, এম আই ভি আই, তাহলে এইখানে পাওয়া যায় ডেল ভি বাই ডেল টি। কিন্তু আমি যদি এখানে কিউর সাপেক্ষে করতাম তাহলে নিচে কিউ হইতো, টি এর জায়গায় যদি কিউ থাকতো কি হইতো। তাহলে দেখেন এইবার এই অংশটুকু আর এই অংশটুকু সেম, বাইরে যদি জাস্ট আপনার এই ডিডিটা আপনি এটাকে জাস্ট ইগনোর করেন এখন, তাহলে এই মাঝখানের রাশিটা এই মাঝখানের রাশিটা কিন্তু সেম হয়ে গেছে। তার মানে দেখা গেল এই রাশিটাকে ডেরিভেটিভ করলে যেই রেজাল্ট আছে সেই রেজাল্টটা আবার উপরেরটার সমান থাকে। হ্যাঁ, এই জন্য ক্লাসিক্যাল মেকানিক্সে একটু এটা অ্যাডভান্স মেকানিক্স, ওকে, অ্যাডভান্স মেকানিক্স, এইটাকে আপনার এইভাবে পড়তে হবে, কিছু করার নেই, কারণ এই মানগুলো এইভাবে নিচ থেকে এইটাকে করলে উপরেরটা সমান হয়। অর্থাৎ উপরের থেকে নিচে আসলে কি করতে হবে, উপরের থেকে নিচে আসলে দেখতে হবে আমার নিচের লাইনটা উপরের সাথে মিলে কিনা। তো নিচের লাইনটা উপরের সাথে মিলে গেছে, অর্থাৎ এটা মনেই রাখতে হবে আপনাকে, কিছু করার নেই। উপরের থেকে যে এই লাইনটা আসে সেটা আপনার বোঝার কোনো মানে সুযোগই নেই এবং মানে কোনো সামর্থ্য নেই, আপনাকে বুঝেই নিতে হবে নিচের থেকে উপরে গেছে। আমরা 9-10-ও কিন্তু এরকম কিছু অঙ্ক করছিলাম, মনে আছে, বাক্সেস উপপাদ্যের ক্ষেত্রে আমরা কিন্তু পরবর্তী মানে নিচের লাইন থেকে উপরের লাইনটা মিলায় তারপরে আমরা অঙ্কটা করতাম, এরকম কিছু অঙ্ক ছিল। তো যাই হোক, আর পিছনেরটা কি আছে, পিছনেরটা দেখেন, পিছনেরটা এই ডেল কিউ বাই এটাকে আমরা পিছে মানে এই পাশে আনলাম, এই পাশে আনার পরে আমরা এইটাও কিন্তু সেম ভাবে আছে, দেখেন এম আই এই যে দেখেন ভিআই ডট ভিআই, তো এইটাকেও সেম ভাবেই লেখা যায়। এই জন্য দেখেন সামেশন আইটাকে যেহেতু ভিতরে দিয়ে দিছি আমরা, এই যে দেখেন সামেশন আই, এই জন্য ওকেও পাইবো, এই সামেশন আই ওকেও পাবে, এই সামেশন আই ওকেও পাবে, ওকেও পাবে। তো এই জন্য এই পাশেও সামেশন আইটা চলে আসছে। হ্যাঁ, আর এই মানটাকে করলে এই যে হাফ এইটুকুকে ডেরিভেটিভ করলে উপরেরটা পাওয়া যায়, এই জন্য আমরা এটা লিখে আসছি, ওকে। আর এই যে সাইডে যেই ডেল কিউকে সেটা বসে থাকুক। তো এইবার অনেক কথাই হয়েছে, আমরা এবার একটু লিখি যে সামেশন কে লিখলাম, এই ডেল টি লিখে দিলাম, এই পর্যন্ত যা আছে তা লিখছি। কিন্তু এইটুকুর বদলে আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা জানি যে হাফ এম ভি স্কোয়ার এটা সমান আসলে কাইনেটিক এনার্জি, গতি শক্তি, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে হাফ এম বি স্কোয়ার, এখানে ডাবল বি গুণাকার আছে, তো এই জন্য বি স্কোয়ার, এই জন্য এটাকে কাইনেটিক এনার্জি টি দ্বারা রিপ্লেস করছে, মানে প্রকাশ করে দিচ্ছে। আর এইখানেও দেখেন এইটাও টি, এটাও কিন্তু গতিশক্তি, টোটাল ভাবে গতিশক্তি, এই জন্য ডেল কিউকে সাথে ডাইরেক্ট টি দিয়ে দিছে। আর যেহেতু ওই যে বাইরে ডেল কিউকে ছিল, ওকে বাইরে আকারে লিখে রাখছে। এবং আমরা এখানে লিখে দিব যে যেখানে টি সমান সমান সামেশন আই হাফ এম আই ভি আই স্কোয়ার ব্যবস্থার মোট গতিশক্তি, এটা আমরা লিখে দেব, ওকে। লিখে দেওয়ার পর আমরা যে 1 নংটা লিখে রাখছিলাম, মনে আছে, ডি ল্যাম্বার্টের নীতি, তো আমরা 1 নংকে ভুলি নাই, আশা করি 1 নংটা সবার মনে আছে। এই যে আমরা 1 নংটা লিখছিলাম ডি ল্যাম্বার্টের নীতি থেকে পাই এই 1 নং এ দেখেন এইবার আমাদের মূলত এই প্রথম অংশের পার্ট দ্বিতীয় অংশের পার্টের মান আমরা দুইটা বের করে আনছি। আমরা এই মানগুলো এখন বসায় দিব, জাস্ট আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে, ওকে। তো এখন 1 নং সমীকরণ হতে পাই কি, ডি ল্যাম্বার্টের নীতিটা পাওয়ার পর ওকে দুইটা ভাগে ভাগ করলাম। এই যে দেখেন সামেশন আই এফ আই ডট ডেল আর আই মাইনাস সামেশন আই পি ডট আই ইন্টু ডেল আর আই ইকুয়াল টু 0, ওকে। তো এটুক লিখলাম। লিখার পর মজার বিষয় হচ্ছে দেখেন সামেশন আই এফ আই ডট কিউ ডেল আর আই এই যে এইটুকুর মান আবার কিউকে, সেটা আবার কোথায় পাইছিলাম দেখাই, এইটা আমরা পাইছিলাম এই যে দেখেন আমরা 4 নং সমীকরণ থেকে দেখাইছিলাম, এই যে কিউকে এর মান কত, সামেশন এফ আই ডট এই যে দেখেন ডেল আই ডেল কে, ওকে। এই মানটা কোথা থেকে আসছে, এই যে দেখেন এখান থেকে আসছে। তো সামেশন আই এফ আই ডট ডেল আর আই এই মানটা আসলে কার মানের সমান, এই মানটা আসলে এই মানের সমান, ঠিক আছে। দেখেন এইটুকু শেয়ার আমাদের কিউকে। তাও আমরা
এখন এই কাজটাই করব আমরা, এইটুকুর মান আমরা কিউকে বসায় দিব। বসায় দেওয়ার পর আমরা কি করব, আমরা এইখানে এই অংশটুকুর জন্য আবার আমরা কি বের করে আনছিলাম, এই অংশটুকুর জন্য আমরা এই যে মানটা বের করে আনছিলাম দ্বিতীয় অংশের জন্য। দেখেন সামেশন ডেল ডিডিটি ডেল, আচ্ছা এইটা যা যা আছে তাই আমি লিখছি, দেখেন এখানে পড়ার কিছু নাই, যা যা আছে তাই লিখছি। এখানে ফার্স্ট ব্র্যাকেটটা বসাই দিয়েছি সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে, এখানে মাইনাসের মাইনাস, এখানে ডেল ডেল কিউকে টি ডেল ডিউকে টি, আর ও যে দেখেন পাশে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকুক। এখন আমরা একটা কাজ করব, আমরা এইখান থেকে কি করতে পারি, এই কিউটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে ওর সামনেও মাইনাস, কিউ সামনেও মাইনাস চলে আসে না, তাহলে ওর সামনেও মাইনাস, এইটার সামনেও মাইনাস থাকে একটা, আর কিউ সামনে মাইনাস, তো উভয় পক্ষের মাইনাস থেকে টোটালভাবে মাইনাসটা চলে যায় নাকি। এখন এইখান থেকে যা আছে তা লিখলাম, থার্ড ব্র্যাকেটটা তুলে দিলাম, এটা আর দরকার নেই আমাদের। এখন কিউকে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই দেখেন কিউকে এর পরিবর্তে আবার আমরা আরেকটা মান বের করে রাখছিলাম। এই যে দেখেন কিউকে আমি বলছিলাম এই মানটা আমাদের লাগবে, মাইনাস ডেল ভি বাই ডেল কিউকে, এইটা সমান কিউকে, কিউকে সমান এইটা লেখা যায়। তো আমরা এখন এইটাই লিখছি, দেখেন এই মানটা জাস্ট কিউকে এর পরিবর্তে বসায় দিচ্ছি। ওকে, এইবার যেহেতু আমরা বসায় দিলাম, তো আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। তো এইবার ওই কিউকে এর মানটা ওই পাশে মাইনাসে ছিল, মাইনাসটা আসলে এই পাশে প্লাস হয়ে যায়, আর এই পাশে যা আছে তা সেম, মাইনাসটা আসছে প্লাস হয়ে গেছে। এইবার এইটুকু যা আছে নিচেরটা সেম থাকতেছে। এইখানে দেখেন এইখান থেকে যদি আমি ডেল 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 কিউকে ডেল ডেল কিউকে, যেহেতু নিচের জিনিস অর্থাৎ তাদের অপারেটরটা মানে ডিফারেন্সিয়াল অপারেটরটা সেম, এই জন্য ডিফারেন্সিয়াল অপারেটরটাকে কমন নিলাম। কমন নেওয়ার কারণে কিউটি মাইনাস ভি হয়ে যায়, এর কারণ হচ্ছে সামনে একটা মাইনাস চিহ্ন থাকার কারণে ভিতরেটা মাইনাস হয়ে গেছে, না হলে প্লাস হয়ে যেত। ওকে, তো এটা সাধারণ বীজগণিত, কারণ দেখেন আপনি এই মাইনাস দেয় এই রাশিটাকে গুণ দেন, মাইনাসে 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 প্লাসে, প্রথমটা মাইনাস থাকে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা যাই হোক, এখন এই অংশটুকু আমরা এইভাবে লিখলাম। কিভাবে লিখলাম দেখেন, ডেল 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 কিউ ডট কে কিউ ডট কে লিখলাম। ওকে, আবার মাইনাসের মাইনাস ডেল কিউকে ডেল মাইনাসের মাইনাস ডেল কিউকে লিখলাম, এবং এটা টি মাইনাস বি সেম, কিন্তু এইখানে টি এর জায়গায় আমি কি লিখলাম, টি মাইনাস বি। কীভাবে লিখতে পারলাম, এইটার কারণ হচ্ছে আমরা বিভব শক্তি জানি। বিভব শক্তি কি, এম জি এইচ। এখন এম জি এইচ না নিয়েও আমি এক্স নিতে পারি, তাহলে এম জি এক্স একই কথা, অর্থাৎ এটা সরণ দূরত্ব উচ্চতা যেটাই বোঝায়। এখন বিভব শক্তি যদি আমি সমানুপাতিকে লিখতে চাই, তাহলে এম এবং জি, কোনো বস্তুর ভর ধ্রুবক, জি ধ্রুবক, তাহলে বিভব শক্তিটা মূলত কার ফাংশন, অবস্থানের ফাংশন না, অর্থাৎ এক্স এর ফাংশন না। তো এক্স এর ফাংশন যদি হয় তাহলে তাকে ডেরিভেটিভ করলে, অর্থাৎ এই বিভব শক্তিকে ডেরিভেটিভ করলে ওরা তো ধ্রুব, ওরা তো মানে ডিফারেন্সিয়েট যোগ্য না, শুধু এক্সটাই ডিফারেন্সিয়েট যাইতো। এখন বি এর মানে বিভব শক্তিটা যেহেতু অবস্থানের ফাংশন বা এক্স এর ফাংশন, কিন্তু মজার বিষয় হচ্ছে দেখেন আমরা দেখছি যে বিভব শক্তি যদি অবস্থানের ফাংশন না হয় তাহলে বিভব শক্তি হয় কি, টোটালভাবে জিরো। এর কারণ মনে করেন একটা বস্তু এখানে মাটিতে আছে, হ্যাঁ এটা মাটিতে একটা বস্তু এরকমভাবে আছে, এটা একটা বস্তু মাটিতে আছে। এখন এই বস্তুটা মনে করলাম আমাদের একটা স্কেল ব্যবস্থা আছে, এখন এই বস্তুটা জিরো লেভেল আছে, তাহলে ওর উচ্চতা এখনো বাইরে হয় না, মানে কোনো বাড়ে নাই উচ্চতা। তাহলে উচ্চতা যদি না বাড়ে তাহলে এক্স এর ফাংশন জিরো না, এক্স জিরো না, তাহলে টোটাল বিভব শক্তিটা এখানে কত, এই মাটিতে জিরো। এই জন্য আমরা বলতে পারতেছি যে এক্স এর ফাংশনই যদি না থাকে তাহলে সেইখানে বিভব শক্তিটা জিরো। তাহলে দেখেন এইখানে তো এক্স এর কোনো টার্মই নেই, এখানে কিন্তু এই যে কিউ ডট আর কিউ কিন্তু এক না, বিষয়টা আমি খেয়াল করেন, এক্স এবং এক্স ডট দুইটা কিন্তু ভিন্ন জিনিস। ওকে, দুইটা কিন্তু ভিন্ন জিনিস, যেহেতু এক্স হচ্ছে অবস্থান আর এক্স ডট হচ্ছে আমার ভেলোসিটি, তাই দুইটা আলাদা জিনিস না। এখন কিউ হচ্ছে আমাদের অবস্থানের ফাংশন, দেখেন এখানে কিউ অবস্থানের ফাংশন বিদায় বি এর রাশি অটোমেটিক ম্যাথমেটিক্যালভাবে মিললে আসছে, কিন্তু এইখানে কিউ ডট হচ্ছে আমার ভেলোসিটি, বেগ, এটা কিন্তু কখনোই দূরত্ব না। যেহেতু অবস্থানের ফাংশন এখানে নাই, তাই আমরা
অটোমেটিকভাবে মাইনাস বি পাই নাই, অর্থাৎ পটেনশিয়াল এনার্জিটা মাইনাস আকারে পাই নাই। অরটা যেহেতু ফাংশন ছিল অটোমেটিকভাবে মিলে আসছে অঙ্কের মধ্যে, কিন্তু অরটা মিলে নাই, এর কারণ হচ্ছে অবস্থানের ফাংশন নাই। এখন অবস্থানের ফাংশন নাই মানে কি, মানে বিভব শক্তি জিরো। তাহলে বিভব শক্তি যদি জিরো হয়, খেয়াল করেন, তাহলে টি মাইনাস জিরো লেখা যেই কথা, টি প্লাস জিরো লেখা একই কথা, অর্থাৎ জিরো তো ওর সাথে কোনো কিছু হইতেছে না, ওর সাথে কোনো কাজই হচ্ছে না। এই জন্য যেহেতু হচ্ছে না, তাই আমরা এক্সট্রাভাবে টি মাইনাস বি দিতে পারি। যেহেতু দিতে পারি এই জন্য আমরা দিলাম। এর কারণ হচ্ছে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ প্রমাণ করতেছি ডিএল নাম্বার থেকে। তো এই জন্য আমরা লিখবো, এখন আমরা জানি কোনো ব্যবস্থায় ল্যাগ্রাঞ্জিয়ান, ওই যে ল্যাগ্রাঞ্জিয়ানের কথা বললাম, ল্যাগ্রাঞ্জিয়ানটা কি, টি ইজ ইকুয়াল টু আপনার টোটাল কাইনেটিক এনার্জি মাইনাস টোটাল পটেনশিয়াল এনার্জি ব্যবস্থার কোনো একটা সিস্টেমের। হ্যাঁ, কোনো ব্যবস্থার গতিশক্তি মাইনাস বিভব শক্তি হচ্ছে ওই ব্যবস্থার জন্য ল্যাগ্রাঞ্জিয়ান। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান অপেক্ষক বা ল্যাগ্রাঞ্জিয়ান এল। এখন এই জন্যই দেখেন টি মাইনাস বি ওই জায়গায় আমরা এল দ্বারা রিপ্লেস করবো। সুতরাং এই ডিটি এই ডেল কিউ ডট কে এই টি মাইনাস ভি কে আমরা কি করবো, এখন এল দ্বারা প্রকাশ করে দিলাম। এই মাইনাসের মাইনাস, এই ডেল কিউ কে এই টি মাইনাস ভি কে এল দ্বারা প্রকাশ করলাম ইকুয়াল টু জিরো। আর এই যে সেটা আমরা লাস্টে পেলাম, ইহাই ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এইটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এইটা মূলত ব্রডলি এবং সেকেন্ড চ্যাপ্টারে আমাদের আলোচনা করা আছে। এই জন্য প্রথম চ্যাপ্টারে এই প্রশ্নটা বোঝাটা অনেকটাই টাফ একটা নতুন স্টুডেন্টের ক্ষেত্রে, যারা ক্লাসিক্যাল মেকানিক্স প্রথম পড়াশোনা করবে তাদের জন্য এটা একটু টাফ। ব্যাপারটা অনেকটাই ধৈর্যের ব্যাপার থাকে, যে এত ইকুয়েশন আর এত ক্যালকুলেশন আর সমীকরণ মনে রাখাটা খুবই টাফ। আমি বলি, আপনারা এই প্রশ্নটা যদি পরীক্ষায় লিখতে চান তাহলে অবশ্যই মিনিমাম 10 বার আপনাকে প্র্যাকটিস করতে হবে। 10 বার লিখতে হবে না দেখা। এটা যদি 10 বার লিখার পরে আপনার যদি মনে হয় হ্যাঁ আমি এখন না দেখে পারতেছি, তবেই কেবল আপনি পরীক্ষা দিতে পারবেন। এছাড়া কোনো না কোনো এক জায়গায় আপনি মিস করবেন, আপনি ভুলে যাবেন, আপনি একটা ডট, একটা ভেক্টর চিহ্ন, একটা ইকুয়েশন আপনি ভুলবেনই। এই জন্য খুবই সতর্কের সাথে আমি আবারও বলে দিলাম, আপনারা এটা মিনিমাম 10 বার করবেন, না হলে আপনি এটা ভুলে যাবেন। তো আমাদের আজকের এই ক্লাসটা এই জন্যই দেখেন যে এত বড় একটা ক্লাস বোর্ডে নেওয়াটা কিন্তু খুবই টাফ ছিল। এই জন্য আমি বোর্ডে নিতে পারি নাই। আমরা কিছু ক্লাস ক্লাসিক্যাল মেকানিক্সের আমরা এরকম খাতার মধ্যেই করব, নোটের মধ্যে কিচ্ছু আমাদের করার নেই। আমরা যেহেতু নির্ভুলভাবে করতে চাই, কারণ বোর্ডে গেলে আমারও এখানে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকতো। ওকে, তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।